human and humanity, crime and criminal, judgment and justice, law and order. প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন আইন বিষয়ক অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে। সাথে আছি আমি অ্যাডভোকেট মাশরুফা হোসেন এবং আমাদের আজকের আলোচনার বিষয় ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল অর্থাৎ মেধাস্বত্ব আইন। এ বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন ব্যারিস্টার হামিদুল মিসবাহ, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তবে টেলিভিশন স্ক্রিনে দেখানো টেলিফোন নম্বরগুলোর মাধ্যমে আমাদের কল করতে পারেন। তবে আমাদের অনুরোধ থাকবে যে আপনারা বিষয়ভিত্তিক প্রশ্নই আমাদের করে থাকবেন। চলে যাচ্ছি মূল অনুষ্ঠানে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ এটিএন বাংলার দর্শকদেরকেও ধন্যবাদ। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলতেন যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি লর বিষয়টা আসলে কি? ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল যেটা আমরা বাংলায় বলে থাকি মেধাস্বত্ব। জি। তো এখানে যে মূল ব্যাপারটা, কেউ যদি তার মেধার অথবা তার মনন, তার বুদ্ধি খাটিয়ে কোনো কিছু একটা আবিষ্কার করে অথবা কোনো কিছু একটা ক্রিয়েট করে, এটা হতে পারে একটা গান, হতে পারে একটা কবিতা, অথবা একটা ছবি, পেইন্টিং, অথবা ওষুধের কোনো একটা ফর্মুলা, অথবা কোনো একটা আবিষ্কার যেটা আগে কেউ করেনি, যেটা ইউনিক, নোবেল, যেটা দিয়ে মানব সমাজ উপকৃত হতে পারে এবং যেটা একটা কমার্শিয়াল ভ্যালিউ আছে। জি। এই মূলত এই কাজগুলোকেই আমরা মেধাস্বত্ব অথবা ইন্টেলেকচুয়াল প্রপার্টি বলে থাকি। মানে যদিও এটা ট্যানজিবল না, বাট স্টিল ইটস আ প্রপার্টি। হ্যাঁ, এবং এটা আমাদের প্রপার্টি, যেগুলা সম্পদ, বাড়ি, জমি অথবা গাড়ি যেভাবে কাজ করে, এটা ইকুয়ালি ওভাবেই কাজ করে। জি, যদিও এটা ধরা যায় না হয়তো বা, বাট ইটস আ প্রপার্টি। তো এর মানে প্রাসঙ্গিকতাটা যদি একটু বলতেন, যে যেখানে দেখা যাচ্ছে মূল লক্ষ্য শিক্ষা, দুর্নীতি নির্মূল বা দারিদ্র্য দূরীকরণ ইত্যাদি, সেখানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি লর জায়গাটা আসলে কতখানি? এটার প্রেক্ষাপটটা আসলে আমরা যেভাবে দেখি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষাপট। আপনি শিক্ষার কথা বলেছেন, দারিদ্র্যের কথা বলেছেন। ইকোনমিক্স যারা, অর্থনীতিবিদ, ওনারা কিন্তু জিনিসটাকে বলেন যে মেধাস্বত্ব অথবা ইন্টেলেকচুয়াল প্রপার্টি ড্রাইভস ইকোনমিক গ্রোথ, অর্থনৈতিক চালিকা শক্তি। আপনি যদি খেয়াল করেন, আমেরিকা, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের 50% বেশি তাদের জিডিপির আয় আসে ইন্টেলেকচুয়াল প্রপার্টির ক্ষেত্র থেকে। তো এখানে আমাদের পাশের দেশ ভারত, তাদেরও অনেক ইন্টেলেকচুয়াল প্রপার্টি থেকে আয় করে থাকে। এটা যেভাবে দুইটা দিক, যেটা আমি বলি যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, এফডিআই, সেটাকেও আপনার আকৃষ্ট করে, আবার এট দ্য সেম টাইম আপনি যখন এক্সপোর্টে যাবেন, রপ্তানিতে যাবেন, সেখান থেকেও আপনি রেভিনিউ আর্ন করতে পারেন। সো এই মূল বিষয়টা, যেমন আমরা কিন্তু এগ্রিকালচারাল বেসড একটা কান্ট্রি, কৃষি, আমাদের কিন্তু অনেক এগ্রিকালচারাল অথবা ঔষধি, বনজ, ভেষজ অনেক কিছু আছে যেগুলো ইন্টেলেকচুয়াল প্রপার্টির মধ্যে পড়ে। তো ওগুলাকে আমরা যদি ঠিকমতো সুরক্ষাটা দিতে পারি মেধাস্বত্বে, হ্যাঁ, তাহলে পরে ওগুলা থেকে ইকোনমিক্যালি আমরা এক্সপ্লয়েট করে অনেক আর্থিকভাবে বাংলাদেশের অর্থনীতি লাভবান হতে পারে। জি। তো এখানে এজন্য আমরা যে এডুকেশনটা হচ্ছে, যে এডুকেশনটা কিন্তু একটা হোলিস্টিক অ্যাপ্রোচ, এবং আমরা এটাকে যদি এডুকেশনের মধ্যেও নিয়ে আসতে পারি, তাহলে যেমন আপনার জাতি বিভিন্নভাবে উন্নতি, এটা ফলটা পাবে, উপকৃত হবে। যেমন একটা ছোট্ট ব্যাপার, যেমন প্লেজারিজম আমরা যেটাকে বলি, নকল করার প্রবণতা। তো এই প্রবণতা যদি থাকে তাহলে ছাত্রছাত্রীদের মধ্যে মেধার বিকাশ ঘটবে না। এটা বিভিন্ন দেশে, আপনি নিজেও জানেন, বিভিন্ন দেশে এই জিনিসটা, প্লেজারিজম, ইউনিভার্সিটিগুলো অথবা কলেজগুলোতে প্লেজারিজমের জন্য বিশেষ একটা পলিসি থাকে অথবা কন্ডাক্ট, কোড অফ কন্ডাক্ট থাকে। বাট 2010 সালে আমাদের দেশে যেই শিক্ষানীতি, এডুকেশন পলিসি হলো, আপনি যদি ওটা দেখেন তাহলে সেখানে প্লেজারিজম ধরার জন্য অথবা প্লেজারিজমকে কমানোর জন্য অথবা ওই ব্যাপারগুলা, প্লেজারিজমের ব্যাপারে ছাত্রদেরকে জানানোর জন্য কোনো কিন্তু ওখানে ক্লজ অথবা এরকম কিছুই নাই, বা উদ্যোগও নেওয়া হয় না, উল্লেখ করা। তো এই জিনিসগুলা এডুকেশনের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া যায়, তো সেক্ষেত্রে জাতি এবং আমরা যারা সিটিজেন আছি, আমাদের আগামী প্রজন্ম আছে, এরা সবাই উপকৃত হবে। তো তার মানে এখানে ইনক্লুড করারও ব্যাপার আছে, আবার অ্যাওয়্যার করারও ব্যাপার আছে। এখানে ইনক্লুশন একটা বড় ব্যাপার, অ্যাওয়ারনেস আরো একটা বড় ব্যাপার।
জি এবং অ্যাওয়ারনেসটাই মূলত সবচেয়ে বড় ব্যাপার, মানুষের জানাটা খুব দরকার, হয়তো অনেকে জানেনই না এই ব্যাপারটা। জি তো আমাদেরকে একটু বলবেন যে কি কি আইন এর আওতায় রয়েছে? হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং। আমরা টার্মটা হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, আইপিআর অথবা মেধাস্বত্ব। তো এটার ভিতরে একটা ছাতার নিচে দেখা যায় 7 থেকে 9টা, এখন 9টার মতো ডিফারেন্ট আইন ডেভেলপ করেছে। আচ্ছা, তো এর মধ্যে যেমন লিটারি অথবা আর্টিস্টিক কাজ, যেগুলো গান, সঙ্গীত, কলা, জি পেইন্টিং, এগুলো কপিরাইট। ট্রেডমার্ক একটা আছে, যেটা হচ্ছে আপনার বিজনেসের লোগো অথবা নাম। এর বাইরে আছে ট্রেড সিক্রেটস, রেসিপি, যেগুলো সাধারণত ট্রেড সিক্রেট, কোকা কোলা অথবা কেএফসি, এই জিনিসগুলো ট্রেড সিক্রেট হিসেবে। দেন পেটেন্ট, আপনি যদি আবিষ্কার করেন সেটা, অথবা ওষুধের ফর্মুলা, এগুলো পেটেন্ট হয়। এর বাইরেও আরও একটা, যেটা নতুন বাংলাদেশে আইন হয়েছে, বিশ্বে আগে ওয়ার্ল্ড ওয়াইড আগেই ছিল, সেটা হচ্ছে যে ভৌগোলিক নির্দেশক। সেটা হচ্ছে আমরা বলি জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনস। আমাদের যে তাঁতের শাড়ি, ঢাকাই জামদানি, নকশি কাঁথা, ফজলি আম, ইলিশ মাছ, বগুড়ার দই, এগুলো হচ্ছে এই জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনস। তো এরকম আরও আছে প্ল্যান্ট ভ্যারাইটিস, যেমন একটা গাছ থেকে আরও কিছু ডাইভার্সিফিকেশন করে নতুন কিছু ব্রিড ক্রিয়েট করা। আমাদের যেমন বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউশন, যেটা বিডি বলি, ওরা যেমন একটা ধান থেকে বিভিন্ন ধরনের ভেরিয়েশন ক্রিয়েট করেছে। জি, আমরা ডিসকাশনে ফেরত আসছি, আমাদের একটা ফোন এসেছে। জি, হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি রফিকুল ইসলাম ময়মনসিংহ থেকে বলছি। জি বলুন। জি, আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। আপনি টেলিভিশনের ভলিউমটা কি একটু কমিয়ে কথা বলবেন? লাইনটা কেটে গেল। আচ্ছা, তো যে বিষয় নিয়ে আমরা আলাপ করছিলাম, যে আরেকটা হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, রাইট? তো এই জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, যেমন আমরা বাংলাদেশ আসলে কিন্তু আপনি খেয়াল করে দেখবেন কালচারালি এবং হেরিটেজ যেটা আমাদের আছে, হিস্ট্রি, হেরিটেজ, কালচার, এগুলো মিলেই আমরা বাংলাদেশ। এটাই আমাদের, ইফ ইউ ওয়ান্ট টু লুক ব্যাক and feel proud. সো এই জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনস এর কয়েকটা জিনিস, সেটা হচ্ছে এটার সাথে কয়েকটা জিনিস, ওয়েদার, আবহাওয়া, জি, মাটি, জি, এবং যেই লোকগুলো এগুলো নিয়ে কাজ করে তাদের যে নলেজটা, যেটা ট্র্যাডিশনালি তারা গ্রো করেছে, শিখেছে আগের জেনারেশন থেকে, এই তিনটার সমন্বয় মিলেই কিন্তু জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনটা হয়। এর মধ্যে একটা মিসিং গেলে কিন্তু হবে না। আচ্ছা, আমি যদি ফজলিয়াম যদি বলি, তাহলে রাজশাহীর যেই এলাকাতে হয় অথবা চাঁপাইনবাবগঞ্জের, আপনি যদি ওই একই আমের চারা ঢাকায় কোথাও করেন অথবা অন্য জায়গায় করেন, আপনি সেই স্বাদ পাবেন না। এবং এটাকে যারা নার্চার করবে, তাদের যেই নলেজ, এটা সেই বরিশালের সেই লোকদের সেই নলেজটা থাকবে না, যেরকম চাঁপাইনবাবগঞ্জ অথবা রাজশাহীর লোকদের যে নলেজটা আছে। সেম জিনিস অ্যাপ্লাই করে হচ্ছে আপনার জামদানি শাড়ি। তো এই ক্ষেত্রগুলোতে হচ্ছে এই ট্র্যাডিশনাল নলেজটা অনেক দিন ধরে ওনারা এটা প্র্যাকটিস করে আসছেন, এবং আবহাওয়া এবং মাটি, এই দুটো ইনফ্লুয়েন্স আছে। এই তিনটার কম্বিনেশনে হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনস। এবং জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনস এই জন্য ইউনিক হয়। আচ্ছা, তো আইন আসলে এই জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনটাকে প্রোটেক্ট করার জন্য মানে কিভাবে অপারেট করে, যদি একটু বলতেন আমাদেরকে খুলে। এখন জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনস এর ডেফিনিশনটা আছে, আমি যেটা বললাম, এই তিনটার কম্বিনেশন মিলে যে আমরা যদি বলি শ্যাম্পেইন অথবা হাবানার চুরুট, এবং ওই চুরুট যখন আমরা বলবো, এটা একমাত্র হাবানাতেই হবে। আমি যদি অন্য কোনো দেশে কোনো চুরুট উৎপাদন করে যদি সেটাকে বলি হাবানার চুরুট, তাহলে সেটা হবে না, সেটা আইনের লঙ্ঘন করা হবে। আমরা যদি নেপাল অথবা ভুটান অথবা ইন্ডিয়ায় জামদানি শাড়ি বানিয়ে বলি যে এটা ঢাকাই জামদানি, তাহলে সেটা হবে না। তো সেটা ঢাকাই জামদানি বলতে হলে ওই যে ঢাকা প্লেসের নাম এবং জামদানি প্রোডাক্ট, ওই জিওগ্রাফিক্যাল লোকেশনের প্রোডিউস হতে হবে। হ্যাঁ, সো এই জিনিসটা এখানে কাজ করে, এবং এভাবেই এটাকে ইউনিকনেস, স্বতন্ত্রতা দেয়া হয়েছে। আচ্ছা, তো আমরা এইভাবে মনে করেন 4-5টা ক্যাটাগরি পেলাম, যেগুলো আপনার ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল এর মধ্যে পড়ছে। তো এই ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল এটা কি কোনো আলাদা আইনগুলো সম্পর্কে যদি একটু বলতেন, মানে এখানে বাংলাদেশে যেটা হয়েছে, বাংলাদেশে ল আছে কিনা? বাংলাদেশে কপিরাইট ল আছে, 2000 সালে এসেছে। ট্রেডমার্ক আইন এসেছেন 2009 সালে এসেছে। জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ল এবছর এসেছে, অনেক ফলো আপ করার পর, ডিমান্ডের পর। পেটেন্ট ল যেটা হয়েছে, সেটা হয়েছে 1911 সালে।
আচ্ছা, ব্রিটিশ আমলে। পেটেন্টের ব্যাপারটা যদি একটু খুলে বলতেন। আচ্ছা, পেটেন্ট হচ্ছে যেটা হচ্ছে আবিষ্কার, বাট কোনো কিছু নতুন ফর্মুলা, ওষুধ অথবা যন্ত্রপাতি আবিষ্কার যেটা, সেটা হচ্ছে সে আবিষ্কারই মূলত পেটেন্টের আন্ডারে পড়ে থাকে। এখন পেটেন্ট করার জন্য 3 থেকে 4টা আপনার কন্ডিশনস আছে। আচ্ছা, সেই কন্ডিশনসগুলো আপনার মিট করতে হয়। তো একটা হচ্ছে যে ফার্স্ট অফ অল ইট হ্যাজ টু বি নোবেল, রাইট, দেন সেকেন্ড এটা ইউনিক হতে হবে, জি, থার্ড এটার একটা ইন্ডাস্ট্রিয়াল অথবা কমার্শিয়াল ভ্যালু, আসপেক্ট থাকতে হবে। বিকজ আপনি একটা জিনিস আবিষ্কার করলেন, বাট এটাকে আপনি কমার্শিয়ালি বিক্রি করতে পারছেন না, অথবা ফাইন্যান্সিয়ালি কোনো এটা থেকে আউটপুট আসছে না, তো সেখানে এই পেটেন্টেবিলিটি থাকবে না, এটার পেটেন্ট বলে আপনি দাবি করতে পারবেন না। তো এই যে 3-4টা যেই আপনার ইনগ্রেডিয়েন্টস অথবা কন্ডিশন, সেই এবং অবভিয়াস, এটা নন অবভিয়াস হইতে হবে। জি, নন অবভিয়াস যেমন সচরাচর জিনিস হয়ে থাকে না, জি, হ্যাঁ। সো যদি অবভিয়াস হয় যে এটা তো আমি কাগজের নৌকো বানালাম, জি, এটা সবাই বানাতে পারে, হ্যাঁ, সো ওইরকম আমি একটা জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বললাম। সো নন অবভিয়াস হইতে হবে। সো এই 4টা নোবেল হতে হবে, ইউনিক হতে হবে, ইন্ডাস্ট্রিয়াল অথবা কমার্শিয়াল আসপেক্ট থাকতে হবে, এবং নন অবভিয়াস হতে হবে। তাহলে পরে ওই অবজেক্টটা অথবা আবিষ্কারটা পেটেন্টেবিলিটি অথবা পেটেন্ট হিসেবে স্বীকৃতি পাওয়ার যোগ্য হবে। আচ্ছা, তো কপিরাইট আর ট্রেডমার্ক এটার মধ্যে আসলে ডিফারেন্সটা? কপিরাইট আমরা যেটাকে বলি হচ্ছে আর্টিস্টিক অথবা লিটারেরি ওয়ার্ক, সাহিত্যিক অথবা আর্টিস্টিক। আমি ছবি আঁকলাম, গান কম্পোজ করলাম, গানের কথা লিখলাম, কবিতা লিখলাম। আমরা আলোচনায় ফেরত আসছি, আমাদের একটা ফোন আছে। জি, হ্যালো, হ্যালো, সালাম। ওয়ালাইকুম সালাম। জি, আমি চিটং থেকে আরমান বলছি। জি, বলুন। যে আমার একটা প্রশ্ন ছিল, জি, যে আজকে যে ওই প্রপার্টি ল আর কি দিতে, ঠিক আছে, আপনাদের অনুষ্ঠান আমি খুব পছন্দ করি, জি, থ্যাংক ইউ, সবসময় এটা দেখি। ধন্যবাদ আমি আপনাকে। একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি, যে আমার এই একটা লোন ছিল, মানে আচ্ছা, লোনটা আপনার একটা মানে কি প্রপার্টি নিয়েছিল আর কি। তো আমি এখন লোনটা দিতে পারছি না, প্লাস লোনটা দিতে না পারাতে এখন হয়তো আমার লোনটা হয়তো এই আমার জায়গাটা মানে মনে হয় চলে যাবে আর কি। এখন আমি কি করতে পারি, বা আমি আদালতের কাছে কি সুযোগ চাইতে পারি? এখন তো আমার কাছে ব্যবসা বাণিজ্য খুব খারাপ, এই জন্য আমার ল্যান্ড প্রপার্টিটা বাঁচানোর জন্য আমি কি করতে পারি? যদিও এটা আজকে আমাদের আলোচনার বিষয় না, এটা একটা ডিটেল কি ব্যাপার আপনি লোন নিয়েছেন সেটা বোঝার বিষয় আছে। আমার মনে হয় এই বিষয় নিয়ে আপনি যদি কোনো আমার মনে হয় এটা উনি যেটা বলছেন ট্যানজিবল একটা অ্যাসেটের কথা হ্যাঁ, যেটাকে আমরা ধরতে পারি, জি, ল্যান্ড বলেন অথবা লোনের অ্যামাউন্টটা বলেন। আমার মনে হয় দর্শক, ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আমার মনে হয় আপনি যারা ব্যাংকিং ল প্র্যাকটিস করেন, ব্যাংকিং লয়ার যারা, ওনাদের সাথে অথবা সিভিল ল যারা করে থাকেন, ওনাদের সাথে যদি আপনি কনসাল্ট করেন, আলাপ করেন, তাহলে ওনারা এটার একটা ব্যাখ্যা আপনাকে দিতে পারবে। বাট আমাদের আজকের আলোচনার বিষয়টার জন্য আমরা হয়তো ডিটেইল আপনাকে প্রপার আনসারটা দিতে পারছি না। ধন্যবাদ। তো যে বিষয় নিয়ে কথা বলছিলাম, যে কপিরাইট আর ট্রেডমার্কের বিষয়ে, এখন আপনি একটা ছবি আঁকলেন, একটা সিনেমা বানালেন, একটা স্ক্রিপ্ট লিখলেন, একটা গান বাঁধলেন, এই জিনিসগুলো এগুলো লিটারেরি অথবা আর্টিস্টিক ওয়ার্কের মধ্যে পড়ে, এগুলো মূলত কপিরাইট। আচ্ছা, নাও ট্রেডমার্কের ক্ষেত্রে যেটা হয়, আপনি যখন ব্যবসা করবেন, ব্যবসার একটা নাম থাকে, অবশ্যই আপনার ব্যবসার মধ্যে বিভিন্ন প্রোডাক্ট থাকতে পারে, প্রোডাক্টের একটা নাম থাকে, এবং প্রোডাক্টকে আপনি আপনার যে কনজিউমার যারা আছে, কাস্টমার, ওদের মধ্যে পরিচিত করার জন্য আবার ফেরত আসছি ডিসকাশনে। আমাদের একটা ফোন আছে। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি স্যারের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। জি, বলুন, শুনতে পাচ্ছেন উনি? এই প্যাটেন্টের বিষয় হচ্ছে, আসসালামু আলাইকুম স্যার, স্যারের সাথে কথা বলতে চাচ্ছিলাম। জি, আসসালামু আলাইকুম স্যার, আমি সভাপতি বলছিলাম স্যার। ও, ভালো আছেন আপনি? জি, আপনার প্রশ্নটা একটু বলুন। আমাদের প্রশ্নটা করেন। বিষয়টা হচ্ছে আমরা তো ঠিক টাইম দিতে পারবো না স্যার। বিষয় হচ্ছে আমরা একটা জিনিস আবিষ্কার করবো, সেটা কি আমরা প্যাটেন্ট করতে গেলে তো আমাদের সম্পূর্ণ সবকিছু জানতে হলে বা বুঝতে হলে সেটা তো আমাদের পক্ষে সম্ভব না স্যার। তাহলে কি আমরা কি গবেষণা করবো না, বা স্যার এগুলা কি নিয়ে আমরা কি করতে পারি স্যার? আপনার কোয়েশ্চেনটা আমি ধরতে পেরেছি, আমি উত্তর দিচ্ছি, আপনি একটু মনোযোগ দিয়ে শুনেন। ডিসক্লোজার, আপনি যেটা বলছেন, ডিসক্লোজ করতে হয় একটা সার্টেন, আপনি যখন পেটেন্টের জন্য অ্যাপ্লিকেশন করবেন তখন সার্টেন একটা সময় গিয়ে অ্যাপ্লিকেশনের প্রসেসটার মধ্যে ডিসক্লোজ করতে হয়। সো এই ডিসক্লোজার একটা রিকোয়ারমেন্ট এখানে। তো আমার মনে হয় এই ডিসক্লোজারের রিকোয়ারমেন্ট আমরা যদি
সময় স্বল্পতার কারণে এখানে ফুল বলা যাবে না। আপনি আমার অফিসে মনে হয় এসেছেন, আমি বিশ্বাস করি। আপনি আসলে আমি আপনাকে ওখানে খুলে বলতে পারবো। আশা করি আমার উত্তরটা আপনার পছন্দ হয়েছে। জি, কারণ এটা দেখার বিষয় আছে। তো সম্প্রতি যেটা দেখা যায় যে মিউজিক ইন্ডাস্ট্রিতে এটা একটা মিউজিক পাইরেসিটা একটা বিশাল একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তো এ বিষয়ে আইনের প্রতিকার কি রয়েছে যদি একটু খুলে বলতেন আমাদের দর্শকদের আচ্ছা, উদ্দেশ্যে। মিউজিকের যে ব্যাপারটা, এটা একটা আসলে বড় ব্যাপার। কম সময়ে যদি আমি বলি, এটা কিন্তু আসলে এই সমস্যাটা ট্রিগার্ড হয়েছে মোবাইল ফোনে যখন রিংটোন আমরা ইউজ করা শুরু করলাম। জি, এখন এই রিংটোন আসার আগে একটা সময়, আসার পর থেকে আরেকটা রিজিম, বা তার আগে একটা যে হয় যে সিডি বেরিয়েছে বাজারে, কিন্তু দেখা যাচ্ছে যে তার আগে কেউ লিংকটা আপলোড করে দিয়েছে ইউটিউবে বা এটা বিশেষ করে আপনার ডিজিটাল যুগে পাইরেসি হয়, এবং ডিজিটাল যুগে পাইরেসি রোধ করাটা আসলে ইটস এ ভেরি ডিফিকাল্ট জব। তো এখানে সবচেয়ে বড় ব্যাপার যেটা, যে ক্রিয়েটর অথবা অথর, যার গান অথবা ফিল্ম, নাটক, তাদেরকে মূলত বেশি সচেতন হতে হয়, এবং ওনারা যদি কাউকে লাইসেন্স দেন অথবা পারমিশন দেন সেক্ষেত্রে খুব কেয়ারফুল থাকতে হয়। এইটা একটা জিনিস। আরেকটা হচ্ছে যারা পাইরেট করতেছেন তাদের জন্য হচ্ছে যে দ্যার ইজ ল, কপিরাইট ল আছে এখানে। আপনার ক্রিমিনাল প্রসিডিওর আন্ডারেও আপনি মামলা করতে পারেন। ইউ ক্যান অলসো গো ফর সিভিল প্রসিডিওর। বাট বাংলাদেশে ক্রিমিনাল প্রসিডিওর আন্ডারে মামলাটা বেশি হয়ে থাকে, যেখানে একটা সময় গিয়ে অ্যারেস্ট হওয়ার সম্ভাবনাও থাকে। আচ্ছা, এখন এখানে মিউজিকে যদি আসি, এখানে দুইটা গ্রুপ, একটা হচ্ছে ক্রিয়েটর আর একটা হচ্ছে প্রডিউসার, যারা সিডি অথবা রেকর্ড লেভেল যারা। তো এখন আমাদের এখানে ক্রিয়েটররা একটা সময়ে সৃষ্টি সুখের উল্লাসে আমরা যেটাকে বলে থাকি, ওনারা ওনাদের ক্রিয়েশন নিয়ে খুব একটা চিন্তিত ছিলেন না। ওনারা দেখা গেছে অনেক ক্ষেত্রে সর্বসত্ব যেটাকে বলে অল রাইটস রিজার্ভড, সেটা এই রেকর্ড লেভেলকে অথবা যারা সিডির ব্যবসা করে ওনাদেরকে দিয়ে দিয়েছেন এগ্রিমেন্ট করে। এখন এগ্রিমেন্টে যদি আসি, তখন দেখা যাবে যে এগ্রিমেন্টগুলো was not done according to the copyright law. আচ্ছা, এখানে একটা লিগ্যাল রিকোয়ারমেন্ট ইজ, কপিরাইটের এগ্রিমেন্ট হতে হয়, আপনি ভালো বুঝবেন, অ্যাটলিস্ট দুইটা আইনকে মাথায় রেখে। সেটা হচ্ছে, একটা হচ্ছে, আচ্ছা আমরা একটু আবার ফেরত আসছি, আমাদের আরেকটা ফোন আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নোয়াখালী থেকে বলছিলাম। টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে আমাদের সাথে কথা বলুন। আমি জানতে চাইছিলাম যে কপিরাইট আইনে শাস্তিযোগ্য অপরাধটুকু সম্বন্ধে আমি জানতে চাইছিলাম। যেমন কারো একটা নাটকের স্ক্রিপ্ট লেখা, আরেকজনে এটাকে হুবহু নকল করে প্রকাশ করা, এটাতে শাস্তি কতটুকু, সে বিষয়ে আমি স্যার কাছে জানতে চাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। জি ধন্যবাদ। আপনার যদি নাটকের স্ক্রিপ্ট কেউ চুরি করে থাকে, যেটা আপনি বললেন যে হুবহু নকল করেছে, সেক্ষেত্রে আপনি ওনার বিরুদ্ধে যদি ক্রিমিনাল মামলা করেন তাহলে তার সাজা 4 বছর। তার মানে এটা বেশ স্ট্রং আমি বলবো। বাট ফিল্মের ক্ষেত্রে যদি ফিল্ম হয় সেখানে এটা আবার 1 বছর বেশি, সেটা হচ্ছে 5 বছর। আশা করি আপনি উত্তরটা পেয়েছেন। আচ্ছা, তো আমরা যে বিষয় নিয়ে আলাপ করছিলাম যে এগ্রিমেন্টটা যখন মানে, তো এগ্রিমেন্টটা আসলে করতে হয় দুইটা আইনকে মাথায় রেখে, একটা হচ্ছে কন্ট্রাক্ট আর একটা হচ্ছে কপিরাইট ল। আচ্ছা, সো আপনি কন্ট্রাক্ট আইন অনুযায়ী একটা কন্ট্রাক্ট করলেন, কিন্তু কপিরাইট লর কিছু জিনিস আপনি অবজার্ভ করলেন না অথবা কমপ্লাই করলেন না, তখন সেখানে একটা ফাঁক থেকে যাচ্ছে। হ্যাঁ, তখন এগ্রিমেন্টটা আপনার উইল নট বি 100% লিক প্রুফ। সো এই বিষয়ে আসলে মানে এখানে দেখা যাচ্ছে যে কপিরাইট লটা সম্পর্কে জানাটা খুব জরুরি, কারণ তাছাড়া আপনি ওই ক্লজগুলো আসলে কন্ট্রাক্টে ইনকর্পোরেট করতে পারছেন না দেখে। এবং খুব ইন্টারেস্টিংলি আমাদের যেই মিউজিক ইন্ডাস্ট্রিতে যেই ঝামেলাগুলো হচ্ছে, এখানে 90% এগ্রিমেন্টস ওয়ার ডান বাট দোজ আর নট ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য কপিরাইট ল। আচ্ছা, ওখানে একটা ঝামেলা। এখন যারা মিউজিশিয়ানস অথবা ক্রিয়েটরস, তারা বলছেন যে এই এগ্রিমেন্ট দিস আর নট ভ্যালিড, অথবা এখানে পর্যাপ্ত পরিমাণ ইনগ্রেডিয়েন্টস আছে যেগুলো দিয়ে এগুলোকে স্ট্রাইক আউট করা যায় অথবা ইনভ্যালিড করা যায়। আর যারা রেকর্ড লেভেলের স্বত্বাধিকারী, ওনারা বলছেন না, উই হ্যাভ এন এগ্রিমেন্ট যেটার আন্ডারে আমরা কিছু চুক্তি করেছিলাম, কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে, উই হ্যাভ টু লিভ or live up to the agreements যেটা আমরা what we've promised. জি, সো এই দুইটা জায়গায় একটা ফাঁক থেকে যাচ্ছে, স্ট্রংলি প্রটেক্ট করতে পারছে না আর কি। হ্যাঁ, এখন তারপর বেসড অন দ্য সিনারিও, এখন কেউ যদি চায় দে ক্যান স্টিল গো টু দ্য কোর্টে সাহায্য নিতে পারে।
আরবিট্রেশন ক্লজ যেটা অনেক এগ্রিমেন্টে থাকে, এগুলোতে আমি যেগুলো দেখেছি অ্যাজ পার মাই এক্সপিরিয়েন্স অনেক ক্ষেত্রে আরবিট্রেশন ক্লজ থাকে না। তো সেক্ষেত্রে আরবিট্রেশনে তো স্ট্রেট হয়ে যেতে পারবে না, হয়তো কোর্টে গেলে কোর্ট যদি ডিরেক্ট করে যে ইউ গো ফর আউট অফ কোর্ট সেটেলমেন্ট অথবা আরবিট্রেশন, সেখানে সেটা করা যেতে পারে। তো এই ব্যাপারগুলো থাকে। এখন এখানে যদি আপনি একটা ইন্টারেস্টিং ব্যাপার, যারা ক্রিয়েট করে সারা বিশ্বেই ক্রিয়েটাররা ক্রিয়েশন নিয়ে ব্যস্ত থাকে, ম্যানেজমেন্টটা যদি তারা করতে যায় তাহলে মনে হয় এটা 100% তারা করতে পারেন না। এই জন্য একটা পদ্ধতি আছে যেটাকে আমরা বলি সিএমও, কালেকটিভ ম্যানেজমেন্ট অর্গানাইজেশন। এই সিএমওটা নর্মালি ক্রিয়েটরদের ক্রিয়েশনগুলোকে ম্যানেজ করে থাকে, যেটা সারা বিশ্বেই আছে, 180টা দেশের মতো দেশে আছে, আমাদের দেশে এখনো হয় নাই। আমাদের দেশে যদি সিএমওতে আমরা যাই তাহলে পরে একটা ফোন আছে, আমরা আবার আলোচনা ফেরত আসছি। হ্যালো হ্যালো হ্যালো, কত লাইনটা কেটে গেছে। তো যেটা বলছিলেন, তো সিএমও আমরা এখন আমরা করতে যাচ্ছি। এখানে যেই দুইটা সংগঠন আছে, দুটো দিক যেটা আছে, একটা হচ্ছে ক্রিয়েটরস আর একটা হচ্ছে ইন্ডাস্ট্রি রেকর্ড লেভেলস। তো ওনারা আরেকটা ফোন এসেছে। জি হ্যালো হ্যালো জি হ্যালো জি, আমি বরিশাল থেকে বলছিলাম, মেসেজ জানতে চাচ্ছিলাম স্যারের কাছে। জি বলুন। একটা ল্যান্ড প্রপার্টি, আমার বাসার পাশে একটা ল্যান্ড আছে, তো আমার ল্যান্ডটার সামনে আমার ল্যান্ডটা, তো আমার বাড়িতে যেতে হলে একটা রোডের দরকার। তো আমার প্রতিবেশী যিনি আছেন ল্যান্ডটা দিতে চাচ্ছেন না, উনি না সেল করতে চাচ্ছেন না রোড করতে দিতে চাচ্ছেন। এখন ল অনুযায়ী উনি কি কোনোভাবে বাউন্ড কিনা এই কাজটা করার জন্য আমাকে রোড দেওয়ার ক্ষেত্রে? আচ্ছা, একটা কোশ্চেন। আর একটা হচ্ছে, হ্যালো, আরেকটা ছিল স্যার, উনি যেহেতু ব্যারিস্টার, তো লন্ডনে থেকে ব্যারিস্টারি করার জন্য টোটাল সর্বশেষ কস্টিংটা কিরকম পড়ে? এটা যদি আউট অফ সিলেবাস আজকে যদি বললে আপনি হ্যাপি হবো। ধন্যবাদ সবাইকে। জি ধন্যবাদ। আমি জি ধন্যবাদ দর্শক আপনার কোয়েশ্চেনের জন্য। দুটো কোয়েশ্চেন, আমি 2 নম্বর কোয়েশ্চেনটা মাশরুফা আপার উপরে ছেড়ে দিচ্ছি। উনি একটা ঢাকায় লন্ডনের কলেজে পড়ান, আমার মনে হয় আপনি আমার চেয়ে ভালো বলতে পারবেন। আচ্ছা, তো ওনার প্রথম যে প্রশ্নটা ছিল সেটাও আমাদের যদিও আজকে টপিকের সাথে যায় না, আমরা পরামর্শ করব যে আপনি আপনার যে বিষয়টা ল্যান্ড প্রপার্টির যে বিষয়টা, এটা একটা আইনজীবীর সাথে ডিটেইলে আলাপ করুন। এবং বাংলাদেশে অনেক ইনস্টিটিউশন আছে যারা বাংলাদেশে ল করিয়ে ব্যারিস্টারির এই সুবিধা দিয়ে আসছে, তো আমার মনে হয় আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। তো আমরা যে বিষয় নিয়ে আলাপ করছিলাম, যে দেখা যাচ্ছে খুব সংক্ষেপেই, যদি আজকে আমাদের একদম সময়ের শেষ পর্যায়ে চলে এসেছি, তো আমরা এটুকু বলতে পারি যে কপিরাইট, ট্রেডমার্ক এবং পেটেন্ট রাইটস এগুলোর জন্য যথেষ্ট আইন আছে আমাদের দেশে, যেগুলো আমাদের সবাইকে সিটিজেনদেরকে প্রোটেক্ট করতে পারে। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আবার আসার জন্য। প্রিয় দর্শক, আশা করি আমাদের আজকের আলোচনার অনুষ্ঠানের মাধ্যমে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন। দেখা হবে আবারও, দেখতে থাকুন ল অ্যান্ড অর্ডার।